আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনার্স সাবস্টিটিউশনস এর তিনটা ক্লাস প্রোভাইড করা হয়েছিল আগে। আজকে আমরা শেষ বা হচ্ছে 4 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা করলে অনার্স সাবস্টিটিউশন থেকে যে কোশ্চেনটাই আসুক ইনশাল্লাহ পারবেন। এর বাইরে সাধারণত কোশ্চেন হয় না। হ্যাঁ, আমরা যে তিনটা ক্লাস নিয়েছি এবং আজকে যে ক্লাসটা নিচ্ছি এগুলার বাইরে সাধারণত কোশ্চেন হয় না, ইনশাল্লাহ আপনাদের সময় আশা করা যাচ্ছে হবে না। সো এই চারটা মানে এই চারটা ক্লাস করলেই আপনাদের হচ্ছে টোটাল প্রিপারেশনটা হয়ে যাবে। অনার্স সাবস্টিটিউশন এই টপিকের উপরে টোটাল ক্লাসটা আর কি, মানে আপনাদের টোটাল প্রিপারেশনটা হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ক্লাসটা প্রথমত মনোযোগ দিয়ে একবার শুনবেন। হ্যাঁ, ক্লাসটা করার সময় মনোযোগ দিয়ে প্রথমত একবার শুনবেন, দেন আহ শোনার সাথে সাথে লিখবেন। তারপরে 3-4 দিন পরে গিয়ে আরেকবার জাস্ট ক্লাসটা দেখবেন বা শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। এই মুখস্থ অংশগুলো কিন্তু আমাদের সাধারণত মনে থাকে না। সো যদি আপনি ক্লাসটা দুই একবার একটু শুনেন, 1.5 স্পিডে দিয়ে হলেও যদি একবার বা দুইবার একটু শুনেন তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর অনার্স সাবস্টিটিউশনের উপর আমরা আহ নেব, কি বলে যে পরীক্ষা নেব। হ্যাঁ, অনার্স সাবস্টিটিউশনের উপর পরীক্ষা নেব। যারা ক্লাসটা পরবর্তীতে করবেন, তারা হচ্ছে আমাকে নক দিবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখিয়ে দিব। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন, দেন আপনাদের হচ্ছে ওই পরীক্ষার লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। আপনারা পরীক্ষা দিয়ে আহ আপনাদের প্রিপারেশনটা যাচাই করে নিতে পারবেন। ঠিক আছে। সো আমরা চলেন আজকের ক্লাসটা শুরু করি। অনার্স সাবস্টিটিউশন মানে তো এক কথায় প্রকাশ, এগুলো আমরা আগেই জেনেছি। আচ্ছা, তো আমরা প্রথম যেটা দেখব সেটা একটা রুট দেখবো, সেটা হচ্ছে আপনার লজি। হ্যাঁ, লজি। লজি মানে কোনো কিছু সম্পর্কে আর কি গবেষণা করা বা কোনো কিছু সম্পর্কে জ্ঞান আহরণ করা। হুম, কোনো কিছু সম্পর্কে জ্ঞান আহরণ করা বা গবেষণা করা কিংবা হচ্ছে স্টাডি করা, যেটাই বলি। ঠিক আছে। তার মানে আপনি যদি কোনো শব্দের ভিতরে লজি দেখেন তাহলে আপনি ওটা ধরে নেবেন যে গবেষণা করা বা হচ্ছে কি বলে যে গবেষণা করা কিংবা স্টাডি করা, এই টাইপের ওয়ার্ড। ঠিক আছে। ওকে। আর হচ্ছে লজি, তাহলে যদি কোনো শব্দের ভিতরে লজি থাকে তাহলে ওটা ধরে নেবেন যে ওই ওয়ার্ডটা হচ্ছে কোনো কিছু নিয়ে গবেষণা করা রিলেটেড। ঠিক আছে। যেটা বাংলায় বলা হয় যে বিদ্যা, যেমন হচ্ছে দৌড়নি বিদ্যা, তারপরে কি কি বলা হয় যে আপনার ভাষাবিদ্যা, এই টাইপের যে বিদ্যাগুলো আছে এগুলাকে বলা হচ্ছে লজি। পরিবেশ বিদ্যা, হ্যাঁ, এই টাইপের যে বিদ্যাগুলো আছে এটা। হুম, আচ্ছা। আচ্ছা দেখেন, প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিলোলজি। হ্যাঁ, ফিলোলজি। প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিলোলজি। দেখেন এটার ভিতরে কি আছে, লজি আছে। জাস্ট আমরা প্রথম ওয়ার্ডটা দেখি, প্রথম ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করি। ফিলোলজি। ফিলোলজি শব্দের ভিতরে কি আছে, লজি শব্দটা আছে, রাইট। এই যে লজি শব্দটা আছে, ফিলোলজির ভিতরে লজি শব্দটা আছে, তার মানে এটা গবেষণা রিলেটেড ওয়ার্ড। আচ্ছা, ফিলোলজি শব্দটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা দ্বারা বোঝানো হয় যে ভাষাবিদ্যায় যারা গবেষণা করে, হ্যাঁ, ভাষা নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বোঝাতে বা ভাষা বিদ্যাকে বোঝাতে ফিলোলজি ওয়ার্ডটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই ফিলোলজির একটা হচ্ছে সিনোনিম হচ্ছে ল্যাঙ্গুইস্টিক্স। ল্যাঙ্গুইস্টিক্স, হ্যাঁ, ল্যাঙ্গুইস্টিক্স। ওকে। ফিলোলজি মানে তাহলে কি, ফিলোলজি মানে হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা ভাষা নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত ব্যক্তিরা যে গবেষণার প্রক্রিয়াটা অনুসরণ করেন সেটাই হচ্ছে ফিলোলজি। ঠিক আছে। এটার আরেকটা সিনোনিম হচ্ছে লিঙ্গুইস্টিক্স। দুইটা ওয়ার্ডই খুবই গুরুত্বপূর্ণ, দুইটা ওয়ার্ড থেকেই কোশ্চেন আসে। সো দুইটাই আমাদেরকে মনে রাখতে হবে। লিঙ্গুইস্টিক্স এটা তো মানে একদমই সহজ, কারণ হচ্ছে আপনার ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে মনে রাখবেন লিঙ্গুইস্টিক্স। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, লিঙ্গুইস্টিক্স মানে যারা ভাষা নিয়ে গবেষণা করে। ঠিক আছে। আর ফিলোলজি, লজি মানে হচ্ছে বিদ্যা, আর ফিলো মানে হচ্ছে ধরেন যে ভাষা রিলেটেড যে বিদ্যাটা আছে এটাকে বলা হচ্ছে ফিলোলজি। ঠিক আছে। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা যে একজন ব্যক্তিকে, একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে। উনিকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ was born, was an educationalist, then writer,
and philologist, was born at Peara village of 24 Paragonas in West Bengal on 10th July 1885। ওকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি করছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলেন একজন এডুকেশনালিস্ট, হ্যাঁ, মানে হচ্ছে কি বলে যে শিক্ষাবিদ, রাইটার, লেখক, এন্ড ফিলোলজিস্ট, এবং ভাষাবিজ্ঞানী, হ্যাঁ, এবং ভাষাবিজ্ঞানী। আচ্ছা, তার মানে ফিলোলজি মানে হচ্ছে যেটা ভাষা নিয়ে গবেষণা করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফিলোলজি। আর যিনি গবেষণা করেন তাকে বলা হচ্ছে ফিলোলজিস্ট। ঠিক আছে? এই যে ফিলোলজি, আর হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে ফিলোলজিস্ট, আরেকটা হচ্ছে ফিলোলজিস্ট। ওকে, এই যে ফিলোলজিস্ট। আচ্ছা, তো তিনি কোথায় জন্মগ্রহণ করছিলেন? তিনি পিয়ারা গ্রামে জন্মগ্রহণ করছিলেন, 24 পরগনার, যেটা পশ্চিমবঙ্গতে। আচ্ছা, তার মানে আমরা প্রথম ওয়ার্ডটা কি মনে থাকবে আমাদের? ফিলোলজি মানে যেটা ভাষা নিয়ে গবেষণা করা হয় সেই বিদ্যাটাকে বলা হচ্ছে ফিলোলজি। এটার অপর নাম হচ্ছে লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি এটা খুবই একটা পরিচিত ওয়ার্ড, কারণ হচ্ছে যে আমাদের বিভিন্ন ইয়েতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি নামে একটা ডিপার্টমেন্ট থাকে, রাইট? অ্যানথ্রোপোলজি মানে নামে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। তো এই অ্যানথ্রোপোলজিটা হচ্ছে দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড, হ্যাঁ, মানব নিয়ে যে গবেষণাটা করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি। যেমন এই ভদ্র মহিলা কি করতেছে, এই যে মানুষের নিয়ে গবেষণা করতেছে, চোখ এইখানে কেন, নাক এইরকম কেন, তারপরে হচ্ছে মানুষের ব্রেনের ভিতরে কি কি আছে, এটা কিভাবে কাজ করে। তো এই যে বিষয়গুলো নিয়ে যে গবেষণা করা হয়, মানব নিয়ে যে গবেষণা করা হয়, এটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি। ঠিক আছে? মানুষ নিয়ে যে গবেষণা করা হয় এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি। আচ্ছা, তার মানে হচ্ছে যিনি ভাষা নিয়ে গবেষণা করেন তাকে বলা হচ্ছে ফিলোলজিস্ট, আর যে প্রক্রিয়াটা গবেষণা করা হয় এটাকে বলা হচ্ছে ফিলোলজি। আর অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে মানুষ নিয়ে বা মানব নিয়ে যে গবেষণাটা করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি, যেমন এই ভদ্রমহিলা করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে কসমোপোলজি। হ্যাঁ, কসমোপোলজি মানে হচ্ছে এই যে কসমোপোলজি মানে হচ্ছে ইভলিউশন অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ বিবর্তনের মাধ্যমে পৃথিবী কিভাবে আজকের জায়গায় এসেছে, কিভাবে পরিবর্তন গুলো হয়েছে, এই যে একটা গবেষণা, এটাকে বলা হচ্ছে কসমোপোলজি। ঠিক আছে? যেমন ধরেন যে আপনি যদি দেখেন বহু বছর আগে মানুষ কি করতো? মানুষ হচ্ছে আহ ইয়ের দিকে বসবাস করতো, যেখানে হচ্ছে আপনার ওই নদী থাকতো। হুম, যেখানে নদী থাকতো, যেখানে গাছ গুছ থাকতো, ওই দিকে কিন্তু মানুষ বসবাস করতো। এর রিজন কি? এর রিজন কি বলতে পারবেন? এর কারণ কি? এর কারণ কি বলতে পারবেন? অর্থাৎ মানুষ কেন মানুষ কেন হচ্ছে নদীর ধারে কিংবা হচ্ছে এই যে বন জঙ্গলে বেশিরভাগ মানুষ বসবাস করতে, এর মানে রিজনটা কি বলতে পারবেন? এর রিজনটা হচ্ছে, আগে তো এখন প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল আছে, সেখান থেকে আমরা পানি খেতে পারি। বাট আগে আমরা কি এই পানিগুলো কোথায় থেকে পেতাম? আমরা নদী থেকে পেতাম, রাইট? নদী থেকে পেতাম, পুকুর থেকে পেতাম, এগুলা থেকে আমরা পেতাম। তো এই জন্য মানুষ নদীর ধারে বসবাস করতো, এই যে খাবার চাহিদা মেটানোর জন্য, বা হচ্ছে আপনার বনে বসবাস করতো, যে বিভিন্ন জন্তু মানে বন্য প্রাণীদেরকে ধরতো, বিভিন্ন ফলমূল নিত, এগুলো নিয়ে মানুষ খাদ্য আহরণ করতো। এখন এখন মানুষ কি করে? এখন কিন্তু আর মানুষ ওইভাবে ওইদিকে বসবাস করে না। হুম, মানুষ হচ্ছে নদীর ধারে বসবাস করে না, মানুষ বন জঙ্গলে বসবাস করে না, এখন মানুষ হচ্ছে রাস্তার কাছ দিয়ে বসবাস করে। হ্যাঁ, তো এই যে বিবর্তনটা হয়েছে, তারপর আপনি চিন্তা করেন যে একটা সময় যখন টাকা পয়সা ছিল না তখন মানুষ অর্থটা কিভাবে লেনদেন করতো? অর্থটা মানুষ লেনদেন করতো যে ধরেন আপনার কাছে হচ্ছে আপনি ধরেন যে ইয়ে করেন, হুম, আপনি হচ্ছে এই যে আহ কি বলে যে আপনি হচ্ছে ধরেন যে কামাল, হ্যাঁ, আপনি হচ্ছে বিভিন্ন কাঁচি, দা, এগুলো হচ্ছে আপনি তৈরি করেন। তো আমি কি করি? আমি হচ্ছে কৃষক। আমি কি করি? আমি হচ্ছে এই যে ফসল উৎপন্ন করি, হ্যাঁ, আমি হচ্ছে ফসল উৎপন্ন করি। তো যখন টাকা টুকা ছিল না তখন মানুষ কি করতো? তখন হচ্ছে মানুষ হচ্ছে এই যে আমার ফসল কাটার জন্য আমার কিন্তু দা দরকার, আমার কিন্তু হচ্ছে কাছে বা হচ্ছে কাস্তে দরকার, রাইট? তো আমার ফসল কাটার জন্য এগুলা দরকার, এগুলা আপনার কাছ থেকে নিতাম। আর আপনার কি দরকার? আপনার হচ্ছে খাদ্যের জন্য আমাদের এই ফসলগুলা দরকার। আমি কি করতাম? এই ফসলগুলা, হ্যাঁ, এই ফসলগুলা বা এই খাদ্যটা বা হচ্ছে ধান আমি আপনাকে পাঠিয়ে দিতাম, আপনি আমাকে এই যে কাঁচি বা হচ্ছে দা এগুলা পাঠিয়ে দিতেন। এতে করে যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে, এতে করে যে সমস্যাটা দেখা দিল
সেটা হচ্ছে যে ধরেন যে ধানের দাম বেশি, হ্যাঁ, ধানের দাম বেশি, ওই তুলনায় হচ্ছে ধায়ের দাম কম। তো এই যে দুইটার ভিতরে বৈষম্য দেখা দিল, যে একটা দাম বেশি আর একটা দাম কম, একজনে লাভবান হচ্ছে আর একজনে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই যে এখান থেকে বেরিয়ে আসার জন্য টাকার উৎপন্ন হইলো। তো এই যে দেখেন, একটার পর একটা আসছে, একটার পর একটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। এই যে বিবর্তনটা, এই বিবর্তনের যে ধারাটা এসেছে, এটা নিয়ে যারা গবেষণা করে বা এটা নিয়ে যে গবেষণা করে সেটাকে বলা হচ্ছে কসমোপোলজি। ঠিক আছে? এই যে বিভিন্ন ধারা, যুগের যে বিভিন্ন ধারা কিভাবে আসলো, এগুলো নিয়ে যারা গবেষণা করে সেটাকে বলা হচ্ছে কসমোপোলজি। মনে থাকবে না? ইনশাল্লাহ মনে থাকবে। তো প্রথমত আমরা দেখলাম ফিলোলজি। ফিলোলজি অথবা লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে ভাষা নিয়ে গবেষণা। দেন অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানুষ বিষয়টা কি? অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের মানব নিয়ে গবেষণা, হ্যাঁ। আর হচ্ছে কসমোপোলজি মানে হচ্ছে বিভিন্ন মানুষের ইভলিউশন নিয়ে যে গবেষণা সেটা। আচ্ছা। মেটারোলজি। মেটারোলজি মানে হচ্ছে, লজি মানে কি? লজি মানে হচ্ছে বিদ্যা, রাইট, বা গবেষণা। আর মেটার মানে হচ্ছে আবহাওয়ার, হ্যাঁ, আবহাওয়া। তার মানে আবহাওয়া নিয়ে যে গবেষণা করা হয় সেটাকে বলা হচ্ছে মেটারোলজি। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে। মেটারোলজি, যেমন ধরেন যে এই যে এই ভদ্রলোকটা দেখেন, যে এই ভদ্রলোকটা প্রচন্ড রোদের মধ্যে কিন্তু আছে, হ্যাঁ, প্রচন্ড রোদের মধ্যে আছে। বাংলাদেশের তাপমাত্রা সবচেয়ে কোথায় বেশি? বাংলাদেশের তাপমাত্রা কোথায় সবচেয়ে বেশি? হুম। তো এই ব্যক্তিটা যে এটা হচ্ছে দেখেন যে আহ মানে প্রচন্ড রোদের মধ্যে আছে, প্রচন্ড রোদের মধ্যে আছে। তো ওই জায়গায় মানে যেখানে তাপমাত্রা বেশি, ওই জায়গায় কেন তাপমাত্রা বেশি? যেমন ধরেন যে যারা মধ্যপ্রাচ্যে কাজ করে, হ্যাঁ, যারা মধ্যপ্রাচ্যে কাজ করে, যেমন সৌদি আরবিয়া, তারপরে হচ্ছে আপনার ওই দুবাই, দুবাই বলতে সংযুক্ত আরব আমিরাত, বা এই সকল কান্ট্রিতে যারা কাজ করে, তাদের কিন্তু হিউজ পরিমাণে রোদের ভিতরে থাকতে হয়। বাট যারা ওই আপনার হচ্ছে ইউরোপ কান্ট্রি গুলোতে, বা হচ্ছে আপনার ওই যে আমেরিকাতে যারা কাজ করে, তাদের কিন্তু ওই তুলনায় রোদের ভিতরে খুব একটা থাকতে হয় না, কারণ ওইদিকে অনেক ঠান্ডা। সো এই যে একটা ডিফারেন্স, এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা থেকে বাঁচার উপায় কি, এই সমস্ত বিষয় নিয়ে যে গবেষণাটা, সেটাকে বলা হচ্ছে মেটোরোলজি। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মেটোরোলজি, দ্য স্টাডি অফ অ্যাটমসফিয়ার। ওকে। আপনাদের যদি আপনাদের যদি ইয়ের দরকার হয়, মানে পিডিএফ এর দরকার হয়, অথবা আপনাদের যদি গ্রামারে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে এই নাম্বারে হচ্ছে নক করবে। ঠিক আছে? পিডিএফ এর দরকার থাকলে ওই নাম্বারে নক করবেন। আর যদি যে কোনো পার্সোনাল সমস্যা যদি থাকে, লেখাপড়া রিলেটেড বা লেখাপড়া বাইরেও যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে অনকোলজি, হ্যাঁ, অনকোলজি। অনকোলজি মানেটা কি? অনকোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ মেডিসিন, অর্থাৎ মেডিসিন নিয়ে যে স্টাডিটা করা হয় সেটাকে বলা হচ্ছে অনকোলজি। হ্যাঁ, অনকোলজি মানে হচ্ছে স্টাডি, অনকোলজি মানে হচ্ছে যে স্টাডিটা মেডিসিন নিয়ে করা হয়। যেমন ধরেন যে এই যে করোনা ভাইরাস, করোনা ভাইরাসে কিন্তু হিউজ পরিমাণে স্টাডি করা হয়েছে, হ্যাঁ, হিউজ পরিমাণে স্টাডি করা হয়েছে ওই সময় যে এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি, বা হচ্ছে এই ভাইরাসের ওষুধটা কি টাইপের হবে, হ্যাঁ, এটা নিয়ে যে স্টাডি করা হয়েছে এটাকে বলা হচ্ছে অনকোলজি, দ্য স্টাডি অফ মেডিসিন। হ্যাঁ, দ্য স্টাডি অফ মেডিসিন। ওকে, এটাকে বলা হচ্ছে কি? অনকোলজি। তারপরে থিওলজি, এটা একদমই সহজ। থিও মানে ধর্ম, আর লজি মানে হচ্ছে বিজ্ঞান, বিদ্যা। সো থিওলজি মানে হচ্ছে ধর্ম নিয়ে যে বিদ্যা, ধর্ম নিয়ে যে গবেষণা, সেটাকে বলা হচ্ছে থিওলজি। আচ্ছা। তারপরে হচ্ছে ইকোলজি। হ্যাঁ, ইকোলজি ইজ অ্যাসোসিয়েটেড টু এনভায়রনমেন্ট। আচ্ছা, ইকোলজি, লজি মানে বিদ্যা, ইকো মানে হচ্ছে এনভায়রনমেন্ট। তার মানে ইকোলজি মানে হচ্ছে যে এই বিদ্যাটা কিসের সাথে সম্পৃক্ত? এনভায়রনমেন্টের সাথে সম্পৃক্ত, সেটাকে বলা হচ্ছে ইকোলজি। যেমন ধরেন যে এই যে একটা এই যে একটা মানে পিকচার, এই পিকচারটা দেখেন। এই পিকচারটা হচ্ছে আপনার কিরকম যে এই যে পিছনে একটা ঘর, এইদিকে হচ্ছে আপনার একটা পুকুর, তো এইদিকে হচ্ছে ফুল, আবার এইদিকে গাছ, উপরে আবহাওয়া, এই যে পুরা বিষয়টাই, এটাই হচ্ছে ইকোলজি, মানে পরিবেশ। হ্যাঁ, এই যে পুরা বিষয়টা, এটা হচ্ছে পরিবেশ, এটা নিয়ে যে গবেষণা করা হয় সেটাকে বলা হচ্ছে ইকোলজি। ওকে। সেন্টেক্স। সেন্টেক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব, বা বাক্য নিয়ে যে ইয়েটা, ফরমেশনটা, সেটাকে বলা হচ্ছে সেন্টেক্স। হ্যাঁ, সেন্টেক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব। যেমন দ্য বয় অ্যান্ড দ্য গার্ল আর এইট দেয়ার টি, তাদের চা খেয়েছিল। আচ্ছা।
এখানে এট না হয়ে ডিডন্ট দিলে ভালো হতো। যাই হোক, তো সেন্টেক্স, সেন্টেক্স মানে কি? এই যে বাক্য তত্ত্ব, হ্যাঁ, বাক্য মানে একটার পর আরেকটা হবে। যেমন আমরা জানি প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে সাবজেক্ট হয়, দেন ভার্ব হয়, দেন কি হয়, দেন হয় অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আই হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে আপনার কি বলে যে ইট হচ্ছে ভার্ব, আর হচ্ছে রাইস হচ্ছে অবজেক্ট। তো আই ইট রাইস, এই যে একটা ফরমেশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে একটা ফরমেশন, এটাকে বলা হচ্ছে সেন্টেন্স। কিন্তু এটাকে যদি আমি উল্টা করে বলি, ইট রাইস আই, তাহলে কি এটা কিছু হইলো? হইলো না। ধরেন যে আমি বললাম যে আমি স্কুলে গিয়ে, আমি স্কুলে গিয়ে খাতা কিনেছিলাম, হ্যাঁ, এটা বললাম। যদি আমি এটাকে বলি কিনেছিলাম স্কুলে, কিনেছিলাম গিয়ে খাতা স্কুলে, মানে এটা কি ফরমেশনটা মিলতেছে? কিনেছিলাম গিয়ে স্কুলে খাতা, মিলতেছে? মিলতেছে না। তো এই যে একটা ফরমেশন, এটাকে বলা হচ্ছে সেন্টেন্স। মানে সেন্টেন্সের যে ফরমেশন, সেটাকে বলা হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। The person who carry a coffin at a funeral is called, is called এটাকে কি বলা হয়? আহ পেল বেরার্স, হ্যাঁ, পেল বেরার্স। ওকে। যেমন ধরেন মানে এই বিষয়টা কিরকম যে আপনি দেখবেন যে মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করতে বা তাকে দাফন করতে কয়েকজন মানুষ কি করে, ওই মানে খাটটা, মৃত ব্যক্তির খাটটা কি করে কাঁধে নিয়ে ওই কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। এই যে যারা কাঁধে নিয়ে নিয়ে গেল, এদেরকে বলা হচ্ছে পল বেরার্স। ঠিক আছে, মানে যারা কাঁধে নিয়ে বহন করলো, এটাকে বলা হচ্ছে পল বেরার্স। যেমন এই যে এই একজন মৃত ব্যক্তিকে এই যে কতগুলো মানুষ নিয়ে যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, পল বেরার্স। ঠিক আছে, আচ্ছা। তার মানে মৃত ব্যক্তির কফিন যারা বহন করে তাদেরকে বলা হচ্ছে পল বেরার্স। স্টোকিংস আর লং শোকস। আচ্ছা, স্ট্রোকিংসটা কি? হ্যাঁ, এটা স্ট্রোকিংসটা কি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। সো স্ট্রোকিং হচ্ছে লম্বা যে মোজাগুলো আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রোকিংস। সো স্ট্রোকিংস আর লং শুকস, শুকস মানে হচ্ছে মোজা, আর স্ট্রোকিং মানে হচ্ছে যে লম্বা মোজা, এই জন্য লং বলা হচ্ছে। ঠিক আছে, স্ট্রোকিংস আর লং শুকস, যেটা লম্বা মোজাগুলো আছে সেটাকে বলা হচ্ছে স্ট্রোকিংস। ওকে। Then the time after wheeling, হ্যাঁ, সরি, টুইলাইট, হ্যাঁ, the time after twilight and before night, অর্থাৎ আপনার কি বলা যেতে পারে যে একদম সূর্য ডোবার পর, আবার হচ্ছে রাত হওয়ার পূর্বে, সূর্য ডোবার পরে রাত হওয়ার পূর্বে, এই যে একটা অবস্থা, এটাকে বলা হচ্ছে ডাস্ট। এটা কি বলা হচ্ছে? ডাস্ট, মানে গোধূলি, হ্যাঁ, গোধূলি। মানে আপনার কি বলা যেতে পারে যে মানে এই যে পিকচারটা দেখেন, পিকচারটা দেখলে বুঝতে পারবেন যে মানে সূর্য ডুবে নাই, হুম, আবার হচ্ছে রাতও শুরু হয় নাই। এই যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে ডাস্ট বা গোধূলি। হ্যাঁ, মানে বিকেলের পর সন্ধ্যার আগে যে মুহূর্তটা, সেটাই হচ্ছে ডাস্ট বা হচ্ছে গোধূলি আর কি। আচ্ছা, ব্লু চিপস। হুম, ব্লু চিপস হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট যেটা করলে কখনোই ক্ষতি হয় না, যেটা করলে কখনোই ক্ষতি হয় না, লাভ হয়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ব্লু চিপস, অর্থাৎ একটা সেফ ইনভেস্টমেন্ট। আপনি যদি একটা বিজনেস করেন বা আপনি যদি একটা ব্যবসা করেন, তাহলে কি হয়? তাহলে হচ্ছে এখান থেকে লস হতে পারে। হুম, আপনি ধরেন যে আপনার একটা গার্লফ্রেন্ড আছে বা আপনার একটা বয়ফ্রেন্ড আছে, তাকে আপনি সময় দিলেন অনেক, হুম, রাতে তার সাথে কথা বললেন, দিনে তার সাথে কথা বললেন, সারাক্ষণ তার সাথে সময় দিলেন, মনে হচ্ছে সে ছাড়া আপনি বাঁচবেন না, আপনি ছাড়া সে বাঁচবে না। এই যে একটা অবস্থা, হ্যাঁ, এই যে একটা অবস্থা, এখানে যে হিউজ পরিমাণে টাইম আপনার চলে যাচ্ছে, এটার দিকে যে আপনার খেয়াল নাই। তো হ্যাঁ, এটার দিকে যে আপনার খেয়াল নাই, এতে করে কিন্তু আপনার এই যে একটা অবনতির দিকে যাবে, আপনার লাইফটা হচ্ছে একটা আস্তে আস্তে অবনতির দিকে যাবে। একটা সময় যে বলছিল যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, দেখবেন সে আপনাকে ছাড়া দিব্যি ভালো আছে। আপনাকে ছাড়া দিব্যি ভালো আছে। আপনি যাকে বলছিলেন যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, দেখবেন তাকে ছাড়া বাঁচতেছেন এবং খুবই ভালোভাবে বাঁচতেছেন। তো এই যে এগুলা মানে উল্টাপাল্টা কাজ করতে গিয়ে আমাদের যে টাইমটা ওয়েস্ট হয়, এই টাইমের জন্য কিন্তু আমাদের আলটিমেটলি পরে সাফার করা লাগে। হ্যাঁ, তো এই যে আমরা টাইমটা ইনভেস্ট করি, এই টাইমটা কিন্তু একটা ব্লু চিপ না, এটা হচ্ছে একটা মানে ওয়েস্ট টাইম। ব্লু চিপ হলো সেটাই যেটা হচ্ছে করলে আমাদের হচ্ছে একটা সেফ ইনভেস্টমেন্ট, মানে এটা থেকে আলটিমেটলি রেজাল্ট আসবেই আসবে। যেমন ধরেন যে আপনি
প্রত্যেকদিন নামাজ পড়লেন, প্রত্যেকদিন নামাজ পড়লেন, নামাজ পড়ে যে আপনার টাইমটা ইনভেস্ট করলেন, এটা থেকে কিন্তু আলটিমেটলি আপনার রেজাল্ট আসবেই আসবে। আপনি প্রত্যেকদিন পড়াশোনা করলেন, আপনার লক্ষ্য মানে পূরণের জন্য আপনি প্রত্যেকদিন কাজ করলেন, প্রত্যেকদিন সেইখানে টাইম দিলেন, এটাকে বলা হচ্ছে ব্লু চিপ। হ্যাঁ, মানে ওখান থেকে আপনার আলটিমেটলি রেজাল্ট আসবে। যেমন আপনারা এই যে এডমিশন প্রিপারেশন নিতেছেন, যত টাইম ইনভেস্ট করবেন ততই হচ্ছে এটা ব্লু চিপ হবে বা একটা সেফ ইনভেস্টমেন্ট হবে, এটা অবশ্যই অবশ্যই ফিরে আসবে। ঠিক আছে, তার মানে ব্লু চিপ মানে কি, একটা সেফ ইনভেস্টমেন্ট। আচ্ছা, ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তেহার। ম্যানিফেস্টো মানে কি, ইস্তেহার। যেটা অলরেডি আমি বলে ফেললাম যে আপনি আপনার প্রিয়তমাকে বলছেন যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হুম? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আপনি তাকে ইস্তেহার দিয়েছেন যে তাকে আপনার লাগবেই লাগবে, না হলে আপনি বাঁচবেন না। আপনি পৃথিবীকে উল্টিয়ে দিবেন। সাত সাগর 13 নদী পাড়ি দিবেন। তো এই যে ইস্তেহার গুলো তাকে দিয়েছিলেন, হ্যাঁ, এই যে কথাগুলো তাকে দিয়েছিলেন, এই কথাগুলোকেই বলা হচ্ছে ইস্তেহার বা ম্যানিফেস্টো। অর্থাৎ একটা স্টেটমেন্ট, একটা পলিসি স্টেটমেন্ট, অর্থাৎ যেটা দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে ম্যানিফেস্টো বা ইশতেহার। ইশতেহার মানে হচ্ছে যেটা আর কি কাউকে কথা দেওয়া আর কি, শক্তপোক্ত ভাবে কাউকে কথা দেওয়া, এটাকে বলা হচ্ছে ম্যানিফেস্টো বা ইশতেহার। যেমন ধরেন যে নির্বাচনের আগে কি করে, নির্বাচনের আগে যারা মানে প্রার্থীরা আছে তারা বিভিন্ন সময় আসে। হুম আসার পরে কি করে, আসার পরে বলে যে আমি যদি এই এলাকার চেয়ারম্যান হতে পারি বা আমি যদি এই এলাকার মেম্বার হতে পারি, একটা মানুষকেও হেঁটে যাইতে হবে না, সব প্লেন দিয়ে যাবো, তারপরে কাউকে কোনো পরিশ্রম করতে হবে না। মানে এই টাইপের যারা কথাবার্তা বলে, এই টাইপের যে স্টেটমেন্ট গুলো দেয়, এটাকে বলা হচ্ছে ম্যানিফেস্টো। ঠিক আছে, তার মানে কোনো একটা স্টেটমেন্ট কাউকে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ম্যানিফেস্টো। আচ্ছা, যেমন এই যে নির্বাচনের আগে কি করে ইয়েরা এই টাইপের কথাবার্তা বলে, এটাই বলা হচ্ছে। আচ্ছা, ব্লকবাস্টার। ব্লকবাস্টার মানে হচ্ছে একটা, মানে কি বলা যায়, একটা হচ্ছে আপনার সিনেমা বা একটা বই বা হচ্ছে একটা কি গল্প, যেটা হিউজ পরিমাণে বিজনেস করছে, এটাকে বলা হচ্ছে ব্লকবাস্টার। যেমন ধরেন যে মাস্টার বই, ইংরেজির জন্য যদি আমরা বলি যে মাস্টার বই, মাস্টার বই কিন্তু হিউজ পরিমাণে বিজনেস করছে। সো দিস বুক ইজ আ ব্লকবাস্টার বুক। ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি এই যে তাণ্ডব মুভি যে হইলো, হ্যাঁ, তাণ্ডব মুভি যে হইলো, এটা কিন্তু মানে দিস ওয়াজ দা দিস was the best movie in Bangladesh, and this was the best profitable movie in Bangladesh. So this movie is called blockbuster movie. হ্যাঁ, তার মানে ব্লকবাস্টার মানে কি, ব্লকবাস্টার মানে হচ্ছে প্রফিটেবল সিনেমা, হ্যাঁ, প্রফিটেবল বুক আর প্রফিটেবল স্টোরি, মানে যেটা হিউজ পরিমাণে প্রফিট করে, যে মুভিটা, যে সিনেমাটা, যে গানটা, যেই আহ যেই বইটা, যে গল্পটা, যে নাটকটা, সেটাকে বলা হচ্ছে ব্লকবাস্টার। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, আমরা একটু, আচ্ছা আরেকটা পরে দেন রিভিশন করে নিচ্ছি, 15 নাম্বার পর্যন্ত পরে রিভিশন করে নিচ্ছি। আচ্ছা, জাইপিসিস। জাইপিসিস মানে হচ্ছে যাযাবর জাতি, যাযাবর জনগোষ্ঠী। ঠিক আছে, জাইপিসিস মানে কি, যাযাবর জনগোষ্ঠী। অর্থাৎ যারা কখনোই এক জায়গায় স্থায়ী থাকে না, কখনোই এক জায়গায় স্থায়ী থাকে না, এটাকে বলা হচ্ছে জাইপাসিস। আর নেশন হু আর নট স্টেবল ইন আ প্লেস, এটাকে বলা হচ্ছে জাইপাসিস। তো আপনারা দেখবেন যে অনেকেই আপনার ফ্রেন্ডদের ভিতরে দেখবেন যে কি করে, আজকে এক মেয়ের সাথে কথা বলে, কালকে আরেক মেয়ে, দেন পরের দিন হচ্ছে আরেক মেয়ে। হুম তো এই যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, মানে একটা যা আরেকটা আসে, আরেকটা যা আরেকটা আসে, আরেকটা যা আরেকটা আসে। তো এরা হচ্ছে জাইপাসিস টাইপের, হ্যাঁ, যাযাবর, মানে যারা কখনো এক জায়গায় স্থির থাকে না, নতুন নতুন খোঁজে। হুম তো এদেরকে বলা হচ্ছে জাইপাসিস। ওকে, তো আমরা একটু রিভিশন করে নিই, আশা করি মনে থাকবে। আমি কিন্তু এই যে মানে ইন্টারেস্টিং বা হচ্ছে আপনাদের মনে যাতে থাকে এই টাইপের উদাহরণ দিচ্ছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওকে। আচ্ছা, ফিলোলজি। ফিলোলজি মানে হচ্ছে যেটা ভাষা নিয়ে গবেষণা করা হয় বা ভাষা নিয়ে কথাবার্তা বলা হয়, সেটাকে বলা হচ্ছে ফিলোলজি। এটার অপর নাম হচ্ছে লিঙ্গুইস্টিক্স। ইজিলি মনে থাকবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা মনে থাকবে। আচ্ছা, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে কি, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে যেটা মানুষের নিয়ে গবেষণা করা হয়, মানুষের কার্যকলাপ নিয়ে গবেষণা করা হয়, এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। কসমোপোলজি। কসমোপোলজি মানে হচ্ছে মানুষের বিবর্তনের যে ধারাগুলো নিয়ে যেটা গবেষণা করা হয়, সেটাকে বলা হচ্ছে কসমোপোলজি। মেটেরোলজি। মেটেরোলজি মানে হচ্ছে আবহাওয়া নিয়ে যে গবেষণাটা করা হয়, সেটাকে বলা হচ্ছে মেটেরোলজি। তারপরে অনকোলজি মানে হচ্ছে যেটা ওষুধ নিয়ে গবেষণা করা হয়, সেটাকে বলা হচ্ছে অনকোলজি, দ্য স্টাডি অফ মেডিসিন। থিওলজি, দ্য স্টাডি অফ রিলিজিয়ন। হ্যাঁ, তারপরে অনকোলজি, সরি,
ইকোলজি, ইকোলজি, ইকো মানে হচ্ছে পরিবেশ, লজি মানে হচ্ছে বিদ্যা। ইকোলজি মানে যেটা পরিবেশ বিদ্যা, দ্যাট মিনস ইকোলজি ইজ অ্যাসোসিয়েটেড টু environment. Okay, then syntax, formation of word is called ecology. আচ্ছা, flavorers, the person who who carry a coffin on her uh, hmm, the person who carry a coffin এটা ফার্নালন। তো এটাকে বলা হচ্ছে পল বেলার্স, অর্থাৎ যারা হচ্ছে মৃত ব্যক্তির কফিনটাকে বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে পল বেলার্স। স্টোকিংস, স্টোকিংস মানে হচ্ছে লম্বা মোজা, হ্যাঁ লম্বা মোজা। আপনি দেখবেন যে কি টাইপের, যে আপনি হচ্ছে যখন মোজা পরেন, আপনি যখন হচ্ছে শুজের ভিতরে মোজা পরেন, সেটা কিন্তু সাধারণত শর্ট শর্ট থাকে। হ্যাঁ, সাধারণত কি অনেক শর্ট থাকে, যেমন টাকনু পর্যন্ত থাকে বা তার চেয়ে 2-4 আঙ্গুল উপর পর্যন্ত থাকে। বাট যারা ফুটবল খেলে তাদের মোজাগুলো দেখবেন যে একদমই ইয়ে পর্যন্ত, মানে হাঁটু পর্যন্ত। তো এই যে এই টাইপের মোজাগুলোকে বলা হচ্ছে স্টোকিংস। ওকে, তারপর হচ্ছে বিকেল থেকে, বিকেলের পর তারপর হচ্ছে রাতের পূর্বে বা হচ্ছে সন্ধ্যার পূর্বে যেই টাইমটা, সেটাকে বলা হচ্ছে ডাস্ট বা গোধূলি, মানে একদম ধুলার মতো দেখা যায়, হ্যাঁ একটু লাল টাইপের, এইটাকে বলা হচ্ছে ডাস্ট। ওকে, ব্লু চিপস, ব্লু চিপ মানে হচ্ছে একটা সেফ ইনভেস্টমেন্ট, সেফ ইনভেস্টমেন্ট, যেমন এই যে আপনি এখন ক্লাসটা করতেছেন, এটা আপনার জন্য সেফ ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ব্লু চিপ। দিস ইজ আ ব্লু চিপ অফ ইয়োর টাইম। ওকে, ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো মানে কি ইস্তেহার, কাউকে কোনো কথা দেওয়া। আচ্ছা, ব্লকবাস্টার মানে হচ্ছে যেই সিনেমাটা, যেই মুভিটা, যেই নাটকটা, যেই বইটা মানে প্রফিট করছে হিউজ পরিমাণে, সেটাকে বলা হচ্ছে ব্লকবাস্টার। জাইপেসিস মানে যাযাবর জাতিগোষ্ঠী, যাযাবর জনগোষ্ঠী যারা এক জায়গায় স্থায়ী থাকে না। উইটনেস, উইটনেস মানে কি যিনি সাক্ষ্যদাতা, হ্যাঁ যিনি সাক্ষী দেন আর কি। A witness is someone who sees to be committed a crime. To be committed a crime অর্থাৎ একটা মানে ইয়ে হইতে দেখেছে যিনি, কি বলে যে একটা হচ্ছে আপনার অপরাধ সংগঠিত হইতে যিনি দেখেছেন, যিনি সাক্ষ্য প্রমাণ, সেটাকে বলা হচ্ছে উইটনেস। হ্যাঁ, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উইটনেস, সাক্ষী। যেমন 24-এর অভ্যুত্থানে আমরা সবাই সাক্ষী। হ্যাঁ, আমরা সবাই সাক্ষী, কারণ আমাদের চাক্ষুষ প্রমাণ আমরা দেখেছি। আমরা 71 দেখি নাই, আমরা 52 দেখি নাই, আমরা 66 দেখি নাই, আমরা 91 দেখি নাই, আমরা 2008 দেখি নাই, কিন্তু আমরা 24 দেখেছি। তো এই যে এটা দেখেছি, এটা কিন্তু আমাদের উইটনেস, আমরা চাক্ষুষ সাক্ষী। হরিজেন, হরিজেন মানে হচ্ছে দিগন্ত। হ্যাঁ, দিগন্ত, আ প্লেস হুইয়ার আর্থ এন্ড স্কাই সেমস টু বি মিট। হ্যাঁ, যেখানে মানে পৃথিবী এবং হচ্ছে কি বলা যায় আহ আকাশ, যেটা হচ্ছে একত্রে মিলিত হয়েছে, সেটাকে বলা হচ্ছে হরিজেন। যেমন ধরেন যে আপনি যদি যেখানে আছেন, এখান থেকে আপনি যে কোনো দিকে তাকান, আপনি বাহিরে গিয়ে যে কোনো দিকে তাকান, দেখবেন যে হচ্ছে আপনার সামনে কোথাও আকাশটা নেমেছে। হ্যাঁ, কোথাও আকাশটা নেমেছে। আপনার যেখানে মনে হচ্ছে যে আকাশটা নেমেছে, আপনি ওই এলাকায় যায় দেখেন যে আপনার এলাকায় মনে হবে যে আকাশটা নেমে গেছে। হ্যাঁ, আবার আপনার এলাকায় আসবেন, দেখা যাবে ওই এলাকায় আকাশটা নেমে গেছে, এরকম মনে হচ্ছে। তো এই যে ওই যে এলাকায় আকাশটা নেমেছে মনে হচ্ছে, পৃথিবীর সাথে মিলিত হয়েছে আকাশটা মনে হচ্ছে, ওই জায়গাটাকে বলা হচ্ছে হরিজেন বা দিগন্ত। বুঝতে পারছেন? ওকে, আমরা ছোটবেলায় বলতাম না, ওই বন্ধু দেখ ওইখানে আকাশ মানে নেমেছে, চল আমরা আকাশ দেখতে যাই, বাট গিয়ে দেখতাম কি আমার এলাকায় মনে হচ্ছে নেমেছে। তো আমার এলাকায় এসে দেখতাম ওখানে নেমেছে। মানে একটা মানে ইন্টারেস্টিং বিষয় এটা। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে হরিজন, মানে দিগন্ত। হাইড্রোফোবিয়া, হাইড্রো মানে হচ্ছে পানি, ফোবিয়া মানে হচ্ছে ভয়। ফোবিয়া মানে কি ভয়, কোনো কিছু যদি ভয় পায় সেটাকে আমরা বলা হয় ফোবিয়া। যেমন এক্সাম ফোবিয়া অর্থাৎ পরীক্ষা ভীতি। হম, এক্সাম ফোবিয়া পরীক্ষা ভীতি। হাইড্রো মানে পানি, ফোবিয়া মানে হচ্ছে ভয়। হাইড্রোফোবিয়া মানে হচ্ছে কি পানির যে একটা ভয় আছে, সেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া। ফিয়ার অফ ওয়াটার, যেমন কি টাইপের হতে পারে, যেমন হতে পারে যে আপনার পানির যে ভয় আছে সেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া। যেমন কি টাইপের হতে পারে, হতে পারে যে যারা সাঁতার শেখে না তারা কি করে, তারা হচ্ছে এই যে হাইড্রোফোবিয়া ভুগে, অর্থাৎ পানি ভীতি বা জলাতঙ্কতে ভুগে। কারণ হচ্ছে যে তারা তারা মনে করে যে যদি আমি সাঁতার শিখতে যাই আমাকে পানি খেতে হবে, তারপর হচ্ছে আমি মারাও যেতে পারি। তো এই যে এগুলা যে যারা ভয় করে, এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া বা মানে জলাতঙ্ক বা জলের যে আতঙ্ক সেটা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের মানে
আমরা সাধারণত দুইটা, মানে আমাদের দেশে দুইটা ল্যাঙ্গুয়েজ, সংবিধান কর্তৃক স্বীকৃত দুইটা ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। বাট আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা? আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। হুম। ফার্স্ট মানে হচ্ছে মেইন। আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ কোনটা? আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, রাইট? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। তো এইরকম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেটা মেইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একদমই সহজ জিনিস। তারপর হচ্ছে ডোমিসাইল। ডোমিসাইল মানে হচ্ছে পার্মানেন্ট ভাবে যেখানে বসবাস করা হয় সেটাকে বলা হচ্ছে ডোমিসাইল। তার মানে আমরা বলি না, আমরা হচ্ছে কি করি, একটা অ্যাড্রেসের ভিতরে লেখা থাকে না যে স্থায়ী ঠিকানা আর একটা কি অস্থায়ী ঠিকানা। অস্থায়ী ঠিকানা মানে কি, সরি, একটা থাকে স্থায়ী ঠিকানা আর একটা থাকে বর্তমান ঠিকানা, রাইট? বর্তমান ঠিকানা মানে আপনি যেখানে আছেন, আপনি বর্তমানে যেখানে আছেন সেটা আপনার বর্তমান ঠিকানা। আর একটা স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা মানে হচ্ছে আপনি যেই ঠিকানাতে সব সময় থাকবেন। হুম। আপনার যে ঠিকানাতে সবাই চিনে, এই টাইপের ঠিকানাটাকে বলা হচ্ছে পার্মানেন্ট ঠিকানা, বা হচ্ছে আপনার ডোমিসাইল। ডোমিসাইল মানে হচ্ছে পার্মানেন্ট প্লেস অফ লিভিং, যেখানে আপনি পার্মানেন্ট ভাবে বসবাস করেন সেটাকে বলা হচ্ছে ডোমিসাইল। হ্যাঁ। যেমন ধরেন যে আপনি 5 দিনের জন্য ইউরোপ গেলেন, হ্যাঁ। 5 দিনের জন্য আপনি কোথায় গেলেন? আপনি হচ্ছে ইউরোপে যে কোনো একটা কান্ট্রিতে গেলেন। দেন আপনাকে বলা হলো যে আপনার বর্তমান ঠিকানা কি? আপনার বর্তমান ঠিকানা কিন্তু ইংল্যান্ড, বাট আপনার এই ডোমিসাইলটা কি, আপনার পার্মানেন্ট ঠিকানাটা কি? পার্মানেন্ট ঠিকানাটা হচ্ছে বাংলাদেশ। ওকে। তারপরে ফ্লোরা। ফ্লোরা মানে হচ্ছে অল দা প্ল্যান্টস অফ এন এরিয়া। একটা এরিয়াতে যে সকল প্ল্যান্টস গুলো আছে, যে সকল আপনার গাছ গাছালি গুলো আছে, এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে ফ্লোরা, একটা নির্দিষ্ট এলাকা। যেমন ধরেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে যে সকল গাছগুলো আছে, হ্যাঁ, যে সকল গাছগুলো আছে সবগুলোকে একত্রে বলা হচ্ছে ফ্লোরা। কারণ হচ্ছে আপনার এই নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট এরিয়া বলে দিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি মানে নির্দিষ্ট এরিয়াতে যে সকল গাছগুলো আছে, যে সকল প্ল্যান্টস গুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ফ্লোরা। এটা হইতে পারে যে আপনার বাড়ি, আপনার কারণ এটা নির্দিষ্ট এরিয়া, বাট the condition is to be a the condition is to be a specific area, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে ফ্লোরা। মানে কন্ডিশনটা হচ্ছে একটা স্পেসিফিক এরিয়া হতে হবে, হতে পারে আপনার গ্রাম, হতে পারে আপনার বাড়ি, মানে যেখানে আহ আছে, হইতে পারে যে আপনার একটা গার্ডেন। ওখানে যে সকল গাছগুলো আছে ওগুলো হচ্ছে ফ্লোরা। তারপর হচ্ছে কর্পাস। কর্পাস মানে হচ্ছে কালেকশন অফ রিটেন টেক্সট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কর্পাস। কর্পাস মানে হচ্ছে একটা রিটেন টেক্সটের যে সমন্বয়, এটাকে বলা হচ্ছে কর্পাস। যেমন ধরেন যে আপনার ওই হিমু, হিমুর কিন্তু অনেকগুলা ইয়ে আছে, কি বলে যে মিহিরালির, ধরলাম যে মিহিরালি, মিহিরালি কিন্তু অনেকগুলো সমগ্র আছে, 1 2 3 এইভাবে কিন্তু আছে। তো এই যে ধারাবাহিক যে পর্বগুলা, মানে একটা বইয়ের যে ধারাবাহিক যে পর্বগুলা, এগুলাকে বলা হচ্ছে পারপাস। ঠিক আছে? একটা বইয়ের যে ধারাবাহিক পর্বগুলা 1 2 3 4 এইভাবে যে আসছে, এটাকে বলা হচ্ছে পারপাস। তারপর হচ্ছে মাম্মাল। মাম্মাল মানে হচ্ছে যে প্রাণীগুলো তাদের হচ্ছে স্তনের দুধ খেয়ে বড় হয়, সেটাকে বলা হচ্ছে মাম্মাল। হ্যাঁ? স্তনের দুধ খেয়ে যে প্রাণীগুলো বড় হয় সেটাকে বলা হচ্ছে মাম্মাল। যেমন মানুষ, যেমন কি গরু, যেমন ছাগল, মানে যে সমস্ত প্রাণীগুলো আছে যারা হচ্ছে মানে ইয়ে খেয়ে বড় হয়, স্তনের দুধ খেয়ে বড় হয়, সেটাকে বলা হচ্ছে মাম্মাল। ওকে। তারপরে ইরেডিক পার্সন। ইরেটিক পার্সন। ইরেটিক পার্সন মানে হচ্ছে পার্সন হু ক্যান নট বি ক্যান নট বিলিভ। হ্যাঁ। ইরেটিক পার্সন মানে হচ্ছে যে মানুষকে বিশ্বাস করা যায় না, যে মানুষকে বা যে ব্যক্তিকে বিশ্বাস করা যায় না, তাকে বলা হচ্ছে ইরেটিক পার্সন। ইরেটিক পার্সন মানে হচ্ছে কি, যাকে বিশ্বাস করা যায় না। ওকে। যেমন ধরবেন যে আপনার দু একজন বন্ধু আছে যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন না, যে কোনো একটা কথা আপনি যদি তাকে গোপন কথা বলে দেন, সে আবার অন্যজনকে বলে দেন। হ্যাঁ। তো তাকে কিন্তু ওইভাবে বিশ্বাস করা যায় না। তো এই যে যাকে বিশ্বাস করা যায় না তাকে বলা হচ্ছে ইডেটিক পার্সন। ডিকেড। ডিকেড মানে হচ্ছে দশক। 10 বছরের সমন্বয়কে আমরা বলেছি ডিকেড। নেলসন ম্যান্ডেলা কত বছর বা ছিল জেলখানায়? 3 ডিকেটস কিন্তু ওইখানে উল্লেখ আছে, হ্যাঁ। তার মানে 3 দশক, বা হচ্ছে 30 বছর। 30 বছর যদিও ছিল না, বা 3 ডিকেটস এর কথা উল্লেখ আছে। ঠিক আছে। মিলেনিয়াম। মিলেনিয়াম মানে হচ্ছে 1000 বছরের সমান। ঠিক আছে, 1000 বছরের সমান। যেমন ওই যে ইয়ে কি বলেছে যে আপনার বনলতা সেন কবিতায় জীবনানন্দ দাশ কি বলেছে,
হাজার বছর ধরে আমি হাঁটি দিছি পৃথিবীর পথে। হম। হাজার বছর ধরে হাঁটি দিছে। এই যে হাজার বছরের যে সমন্বয়, এটাকে বলা হচ্ছে মিলেন। ক্যাপ্রিসিয়াস, ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে কৌতূহলী, মানে যারা যার বিহেভ খুব দ্রুতই চেঞ্জ হয়। আজকে আপনাকে এক কথা বললো, কালকে আর এক কথা বললো, দেন তারপরের দিন আবার দেখা হইলো আর এক কথা বললো। ঠিক আছে। মানে যিনি সিচুয়েশনের সাথে সিচুয়েশনের সাথে খুব দ্রুত মানে ইয়ে করতে পারে, নিজেকে বদলাতে পারে, সেটাকে বলা হচ্ছে ক্যাপ্রিসিয়াস। আর মানে গিরগিটি টাইপের, হ্যাঁ, তারা কি করে মানে খুব দ্রুত নিজের রং বদলায়। আজকে আপনার সাথে ভালো বিহেভ করলো, কালকে দেখবেন যে আপনার শত্রু, পরশুদিন দেখবেন যে আবার বন্ধ হয়ে গেছে। তো এই যে সার্টেন চেঞ্জ ইন দেয়ার বিহেভিয়ার, সো দিস সিচুয়েশন ইজ কল্ড ক্যাপ্রিসিয়াস। ওকে। তারপর হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। পোস্ট স্ক্রিপ্ট মানে কি? পোস্ট স্ক্রিপ্ট মানে হচ্ছে একটা লেটার বা একটা মেসেজের শেষে যদি অতিরিক্ত কোনো কিছু যোগ করা হয়, সেটাকে বলা হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। একদমই সহজ। পোস্ট মানে হচ্ছে শেষে। হ্যাঁ, পোস্ট মানে হচ্ছে শেষে। আর স্ক্রিপ্ট মানে কি? স্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো একটা স্ক্রিপ্ট বা লেখা। তার মানে যেটা শেষে লেখা হয় সেটা। ধরেন যে আপনাকে আহ একটা গল্প লিখতে দেওয়া হলো যে আজকে আপনি সারাদিন কি কি করছেন সেটা লিখবেন। গল্প না, মানে আপনার ডায়েরি লিখতে দেওয়া হলো যে আজকে সারাদিন আপনি কি কি করছেন সেটা লিখবেন। ওকে। ঠিক আছে। আপনার লেখলেন, যে এক পেজ লিখলেন, প্রথমে এক পেজ লিখলেন, লেখার পর মানে কন্ডিশন দেওয়া যে আপনার হচ্ছে এক পেজে লিখতে হবে। আপনার গল্প মানে ডায়েরিটা এক পেজে লিখতে হবে। তো আপনি এক পেজ লিখলেন, পুরো এক পেজ লেখা শেষ, দেন আপনার মনে হইলো যে খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিসিং হয়ে গেছে। তো আপনি তখন কি করবেন? আপনি হচ্ছে ছোট করে, যদিও জায়গা নাই তারপরে ছোট করে একদম শেষ দিকে ওই পয়েন্টটা কিন্তু উল্লেখ করে দিবেন। এই যে পয়েন্টটা উল্লেখ করলেন, যেটা একদম লেখা শেষ হয়ে যাওয়ার পরে যে পয়েন্টটা উল্লেখ করলেন, সেটাকে বলা হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। কার্লিনারি, সরি, কিউলিনারি। কিউলিনারি নারী মানে হচ্ছে কুকিং এলিমেন্ট, অর্থাৎ রান্নার যে সমন্বয়, এটাকে বলা হচ্ছে কিউলিনারি। যেমন হচ্ছে কি রকম হইতে পারে? যেমন ধরেন যে যেমন ধরেন যে কিরকম হইতে পারে যে আপনার এই যে থালা, তারপরে হচ্ছে আপনার জগ, তারপরে আপনার কি হইতে পারে যে আপনার পাতিল, তারপরে ঢাকনা, দা। এই যে রান্নার যে সকল এলিমেন্ট গুলো আছে, এগুলাকে একত্রে বলা হচ্ছে কিউলিনারি। ঠিক আছে। রান্নার যে একত্রে এলিমেন্ট গুলো আছে, এগুলোকে বলা হচ্ছে কিউলিনারি। আচ্ছা। তারপর হচ্ছে অ্যানার্চিস্ট। অ্যানার্চিস্ট মানে হচ্ছে নৈরাজ্যবাদী। অ্যানার্চিস্ট মানে কি? নৈরাজ্যবাদী। আ পার্সন হু বিলিভস লস আর নট নেসেসারি, অর্থাৎ যিনি মনে করেন বা যিনি বিশ্বাস করেন যে আইন প্রয়োজন নাই, আইন অদরকারি, তাকে বলা হচ্ছে অ্যানার্চিস্ট বা নৈরাজ্যবাদী। ঠিক আছে। যিনি মনে করেন যে আইন দরকার নেই, তাকে বলা হচ্ছে অ্যানার্চিস্ট বা নৈরাজ্যবাদী। ওকে, আমরা 16 নম্বর থেকে আরেকবার দেখে নেই। উইটনেস মানে কি? যিনি সাক্ষ্যদাতা, যিনি সাক্ষ্য দেন, যার সামনে চাক্ষুষ ঘটেছে, যেমন 24-এর অভ্যুত্থান আমাদের সামনে ঘটেছে। হরিজেন মানে কি? দিগন্ত। যেমন ধরেন যে আপনি বাইরে গিয়ে দেখলেন যে আকাশ কোথাও নেমে গেছে, আপনি সেখানে গেলেন, দিয়ে দেখলেন নাই। এই যে হরিজেন মানে দিগন্ত, মানে আকাশটা যে নেমে গেছে মনে হচ্ছে, এটাকে বলা হচ্ছে হরিজেন। হাইড্রো মানে হচ্ছে পানি, ফোবিয়া মানে ভয়, হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক বা পানির ভয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা। ডোমিসাইল মানে হচ্ছে কি? মানে পার্মানেন্ট বা স্থায়ী ঠিকানা, যে বলা হচ্ছে। ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে মানে একটা নির্দিষ্ট এরিয়াতে যে সকল প্ল্যান্টস গুলো আসে, এগুলোকে একত্রে বলা হচ্ছে ফ্লোরা। কর্পাস, কর্পাস মানে কালেকশন অফ রিটেন টেক্সট। মেন মেম্মাল, মেম্মাল মানে হচ্ছে মানে যারা স্তন্যপায়ী, হ্যাঁ, স্তন্যপায়ী মানে মানে স্তন খায় যারা বেঁচে থাকে, বা যারা দুধে খেয়ে বা বড় হয়, তাদেরকে বলা হচ্ছে মাম্মাল। তারপর হচ্ছে ইরেডিক পার্সন। ইরেডিক পার্সন মানে হচ্ছে যিনি বা যাকে কখনো বিশ্বাস করা যায় না। ডিকেড মানে দশক, 10 বছরের সমন্বয়। নেলসন ম্যান্ডেলা 3 দশক জেলখানায় ছিলেন বা কারাগারে ছিলেন। মিলেনিয়াম মানে হচ্ছে 1000 বছরের সমন্বয়। হাজার বছর ধরে হাঁটিতেছি পৃথিবীর পথে। ক্যাপ্রাসিয়াস, কৌতূহলী, বা যিনি হচ্ছে খুব দ্রুত যার বিহেভ চেঞ্জ হয়। পোস্ট স্ক্রিপ্ট, যেটা একদম শেষে যুক্ত করা হয়। কিউলিনারি মানে হচ্ছে রান্নার সমন্বয়, রান্নার যে এলিমেন্ট গুলো আছে এগুলো। দেন হচ্ছে অ্যানার্চিস্ট, নৈরাজ্যবাদী, যার কাছে মনে হয় যে আইন অনৈতিক বা আইন দরকার নাই, এটাকে বলা হচ্ছে অ্যানার্চিস্ট। ওকে। তো আপনাদের যদি গ্রামারে কোনো সমস্যা থাকে, হুম, আপনাদের যদি কোনো গ্রামারে সমস্যা থাকে, তাহলে এই নাম্বারে আপনারা নক করবেন। আপনাদের হচ্ছে গ্রামার ইনশাল্লাহ খুব অল্প টাকায় পড়িয়ে দেবে।
আর যদি সমস্যা না থাকে, গ্রামার যদি পড়তে নাও চান, মানে যে কোনো প্রয়োজনে, ধরেন যে আপনি বুঝতেছেন না জিকে কোনটা পড়বেন বা বুঝতেছেন না বাংলা কোনটা পড়বেন, যে কোনো প্রয়োজনে ইউ ক্যান নক মি ওয়ান হোয়াটসঅ্যাপ। দ্য নাম্বার ইজ 016 22889806। ওকে, যে কোনো প্রয়োজনে আপনারা নক করবেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু হেল্প ইউ অ্যাজ soon as possible। ওকে, তো এই ছিল বিষয়। আর যদি পিডিএফ লাগে তাহলে আপনারা ওই নাম্বারে নক করবেন। নাম্বারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে এইটা। যদি পিডিএফ গুলো লাগে তাহলে আপনারা নক করবেন। তো এই ইয়ের আপনার হচ্ছে অনার্স সাবস্টিটিউশনের কিন্তু পরীক্ষা নিব, হ্যাঁ, অনার্স সাবস্টিটিউশনের পরীক্ষা নিব। তো যারা পরে ক্লাসগুলো করবেন তারা হচ্ছে আমাকে নক করবেন, পরীক্ষার লিঙ্কটা পাঠিয়ে দেবেন। 4টা ক্লাস শেষ করে আপনারা নক করবেন, আর হচ্ছে আমি আপনাদেরকে পরীক্ষার লিঙ্কটা পাঠিয়ে দেবো। তারপরে পরীক্ষা দিয়ে আপনি আপনার পজিশন বা হচ্ছে আপনি আপনার যে ইয়ে ইয়েটা আছে কি বলে যে আপনি কতটুকু শিখলেন বা আপনি কতটুকু জানলেন বা হচ্ছে আপনার কতটুকু শেখা হইলো, তো এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সো পরীক্ষার লিঙ্ক যদি চান তাহলে এই নাম্বারে নক করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল বিষয়। এই ছিল বিষয়, আশা করি আপনাদের অনার্স সাবস্টিটিউশনে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা পড়াশোনা ঠিকঠাক ভাবে চালিয়ে যান। আপনাদের ইংরেজি মুখস্থ যেগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকভাবে পড়িয়ে দেবো, ঠিক আছে? আপনাদের পরীক্ষার আগেই শেষ হবে, চিন্তার কোনোই কারণ নাই। আমি দায়িত্ব নিচ্ছি, ইনশাল্লাহ শেষ করিয়ে দেবো, পরীক্ষার আগেই শেষ করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। ইনশাল্লাহ সবাই মিলে আমরা ভালো কিছু করবো। থ্যাংক ইউ ব্রিয়ান, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।